আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি ওয়ার্ড অ্যান্ড ফ্রেজের প্রথম ক্লাসটা নিচ্ছি। আমি আসলে একটা প্ল্যান করেছি আগামী এক মাসের মধ্যে যারা এইচএসসি 2026 পরীক্ষা দিবে তাদের জন্য ইংলিশ এবং আইসিটির একটা কোর্স বলা যায় সম্পূর্ণ বিনামূল্যে একটা কোর্স চালু করেছি। এখানে আমি ইংরেজি প্রথম পত্র, ইংরেজি দ্বিতীয় পত্র এবং আইসিটি সম্পূর্ণ ক্লাসগুলো দেওয়ার চেষ্টা করব। যারা এই বিষয়ে একেবারে দুর্বল আছে, একেবারে শুরু থেকে যা চাচ্ছে যে এই একটা মাস একটু সাজিয়ে গুছিয়ে পড়তে, একটু ভালো মতো প্রিপারেশন নিতে, যাদের প্রিপারেশনের অনেক ঘাটতি আছে, যারা এর পূর্বে হয়তো সেভাবে পড়ার টাইম পায়নি বা কেউ তাদেরকে এত সুন্দর সহজভাবে বুঝিয়ে দেয়নি, তাদের জন্য আমি এক মাস ব্যাপী সর্বোচ্চ চেষ্টা করব প্রতিদিন ভিডিও আপলোড দেওয়ার। যারা পড়াশোনা রিলেটেড আছো, যারা স্টুডেন্ট আছো, তারা অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবে, আশা করি কাজে লাগবে। সো আজকে আমরা ওয়ার্ড অ্যান্ড ফ্রেজ শিখবো। ওয়ার্ড অ্যান্ড ফ্রেজ তোমরা জানো খুবই সহজ একটা টপিক, হয়তো অনেকেই বিষয়টা এড়িয়ে চলে যে ওয়ার্ড অ্যান্ড ফ্রেজ এগুলো তো পারবো অনেক সহজ, কিন্তু না, ওয়ার্ড অ্যান্ড ফ্রেজেও কিন্তু অনেক ভুল হয়, কমন জিনিস ভুল হয়। ওয়ার্ড অ্যান্ড ফ্রেজের যে বিশেষ রুলসগুলো আছে হয়তো 10 থেকে 12টা করলে আমরা আশা করি সবগুলো পারবো। তারপরে আমরা কয়েকটা বোর্ড সলভ করব, করে এই টপিকটা আমরা শেষ করবো। সো ফার্স্ট আজকের ক্লাস আমি প্রথম যেটা সামনে এনেছি সেটা হলো বি বন বা ওয়াজ বন। এটা খুবই কমন এবং আমি মনে করি প্রত্যেকটা বোর্ডে, আমি আমার সামনে একটা বোর্ড আছে, যেমন এটা ময়মনসিংহ বোর্ড 2024, এই যে এখানে ওয়াজ বনটা আছে। আসলে ওয়াজ বন এমন একটা শব্দ যেটা প্রত্যেকটা বোর্ডে আমি দেখি ওয়াজ বন থাকেই। সো ওয়াজ বন কিভাবে লিখতে হয়, ওয়াজ বন থাকলে কোথায় পূরণ করতে হয়, আমি সেটা একটু ব্যাখ্যা করি। তার আগে একটা বিষয় হলো, যারা যারা একেবারেই অল্প সময়ে সাজানো গোছানো একটা প্রিপারেশন চাচ্ছ, তারা কিন্তু অবশ্যই আমাকে ফলো দিয়ে রাখবা। আসলে ওয়ার্ড অ্যান্ড ফ্রেজে আমি ফার্স্টে লিখেছি বি বর্ন বা ওয়াজ বর্ন, এর অর্থ হচ্ছে জন্মেছিল। মনে করো তোমার একটা ভাই, তোমার একটা বন্ধু, কোনো একটা ব্যক্তি কোনো একটা স্থানে কোনো একটা সালে জন্মগ্রহণ করেছিল, সেই সকল ক্ষেত্রে ওয়াজ বর্ন বা বি বর্ন ব্যবহৃত হয়। অনেক সময় গ্যাপে বি বর্ন দেওয়া থাকে, যদিও বি বর্ন দেওয়া থাকে তারপরও আমাদের কিন্তু ওয়াজ বর্নটাই লিখতে হয়। ঠিক আছে, যেমন আমি একটা লিখেছি, বাক্যের মধ্যে একজন ব্যক্তির নাম অনেক সময় থাকে, ঠিকানা অনেক সময় থাকে, জন্মের স্থান কোথায় জন্মগ্রহণ করেছিল সেটা থাকে, আবার জন্মের সাল এগুলো দেওয়া থাকে। এগুলো দেখে আমাদের বুঝতে হবে যে এখানে বি বন বা ওয়াজ বন হবে। যদি গ্যাপে বি বন দেওয়া থাকে আমাদের চিন্তা করার কিছু নেই, আমরা সেখানে ওয়াজ বন দেব। যেমন আমি এখানে লিখেছি নজরুল, নজরুল ড্যাশ ইন চুরুলিয়া। আমরা সবাই জানি নজরুল জন্মেছিল কোথায়, নজরুল জন্মেছিল চুরুলিয়াতে। তাহলে আমরা এখানে কিন্তু বি বর্ণ দিব না, এম বর্ণ দিব না, ইজ বর্ণ দিব না, আর বর্ণ দিব না, অয়ার বর্ণ দিব না, দিব কি ওয়াজ বর্ন। নজরুল ওয়াজ বর্ন, ওয়াজ বর্ন। ওকে, নজরুল জন্মেছিল কোথায়, চুরুলিয়া, চুরুলিয়া গ্রামে জন্মেছিল। দেন দ্বিতীয় কোয়েশ্চেন আছে, হি ড্যাশ ইন 1889, সে 1899 সালে, 1889 সালে, মেবি এটা 99 হবে, 1899 সালে, সে 1899 সালে, আমরা সবাই জানি সে 1899 সালে। এই যে ওয়াজ বর্ন মানে কি জন্মেছিল, তাহলে এখানে কি দেব ওয়াজ বর্ন। পরেরটা দ্য বয়। আচ্ছা, এখানে দেখো একটা জায়গার নাম দেওয়া আছে, এই যে আমি লিখে দিয়েছি জন্মের স্থান। এই যে সে, দ্য বেবি, শিশুটি, ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া। ওয়াজ বর্ন যদি আমরা এখানে দিয়ে দিই ওয়াজ বর্ন, শিশুটি জন্মেছিল কোথায়, জন্মেছিল ইন্ডিয়াতে জন্মেছিল। দ্য বেবি ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া। দেন লাস্ট ওয়ান, মাই ফ্রেন্ড হু, আমার বন্ধু যে, ড্যাশ ইন 1771 ইন ইংল্যান্ড, আমার বন্ধু যে 1771 সালে ইংল্যান্ডে জন্মেছিল। এই যে ওয়াজ বর্ন একবারেই কিন্তু আমরা বুঝতে পারছি এখানে ওয়াজ বর্ন হবে। আমরা যখন বোর্ড সমাধান করব, আমি তো এখানে সবগুলো ওয়াজ বর্নের নিয়মে দিয়েছি। আমরা যখন পাশাপাশি অনেকগুলো রুলস রাখবো, পাশাপাশি অনেকগুলো বোর্ড, অনেক ধরনের গ্যাপ যখন থাকবে, তখন আমাদের এগুলো বুঝতে আরো সুবিধা হবে, তখন আমরা আরো সহজে এগুলো শিখতে পারবো। সো আমি আরো একবার রিপিট করি, আমরা ওয়ার্ড অ্যান্ড ফ্রেজের যে রুলসগুলো আছে আমরা প্রথমেই শিখছি বি বর্ন বা ওয়াজ বর্ন। এইটা তুমি যদি পারো তাহলে তোমার হাফ মার্ক নিশ্চিত, তুমি গ্রামারে হাফ মার্ক পাবে ইনশাল্লাহ। ওকে, তো বি বর্ন বা ওয়াজ বর্ন মানে হচ্ছে জন্মেছিল, একজন বাক্যের মধ্যে একজন ব্যক্তির নাম, ঠিকানা, জন্মের স্থান, জন্মের সাল এগুলো দেওয়া থাকে। যেমন নজরুল ওয়াজ বর্ন ইন চুরুলিয়া, নজরুল চুরুলিয়া গ্রামে জন্মেছিল। হি ওয়াজ বর্ন ইন
না 1899, সে 1899 সালে জন্মেছিল। দ্য বেবি ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া, শিশুটি ইন্ডিয়ায় জন্মগ্রহণ করেছিল। মাই ফ্রেন্ড হু ওয়াজ বর্ন ইন 1771 ইন ইংল্যান্ড, আমার বন্ধু যে 1771 সালে ইংল্যান্ডে জন্মেছিল। আশা করি বি বর্ন বা ওয়াজ বর্ন নিয়ে আর কোনো কনফিউশন নেই। তারপরে যদি কনফিউশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা। আমরা নেক্সট আরেকটা শিখবো। দুঃখিত, আসলে আমার 2 নম্বর ট্রিক্সটা আমি বলেছি, আসলে আমার রেকর্ডটা ভয়েসে স্পিকারে হয়নি, এজন্য আমি নিজেই টেস্ট করলাম যে ভয়েসটা ভালো হয়নি। দুঃখিত, একটু কষ্ট করে ভিডিওটা দেখে নিও। আচ্ছা নেক্সট 3 নম্বর ট্রিক্সে আসছে লেট অ্যালং। লেট অ্যালং জিনিসটা কি? লেট অ্যালং জিনিসটা আসে না এমন বোর্ডই খুঁজে পাবে না, প্রত্যেকটা বোর্ডেই দেখবা লেট অ্যালং লেট অ্যালং লেট অ্যালং। এই লেট অ্যালং শব্দের অর্থ হচ্ছে সহজ কাজ পারে না আবার কঠিন কিছু চিন্তা করে। সহজ কাজ পারে না কঠিন কিছু চিন্তা করে, বিষয়টা কেমন? আমি সাইকেল চালাতে পারি না, আমি মোটর সাইকেল চালানোর কথা বলি, এটা কি সহজটা পারি না আবার কঠিনটা চিন্তা করি। আমি প্রাইভেট কার চালাতে পারি না, আমি হেলিকপ্টারের চিন্তা করি। এটা কি সহজটা পারছি না আবার কঠিনটা? আমার কাছে একটা সাধারণ বাটন ফোন নেই, অ্যান্ড্রয়েড ফোন নেই, আমি আবার আইফোন এর চিন্তা করছি। তাহলে সহজটা আমি পারছি না, আমি আবার কঠিনটার চিন্তা করছি। এই ক্ষেত্রে সবসময় লেট অ্যালং ব্যবহার হয়। আর লেট অ্যালং ব্যবহারের নিয়ম হলো বাক্যে সবসময় ক্যান নট বা কুড নট। সবসময় বললে ভুল হবে, হয়তো 90% ক্ষেত্রে ক্যান নট বা কুড নট, এবং প্রত্যেকটা বাক্যই নেগেটিভ হবেই হবে, মাস্ট। এই কথাগুলো বেসিক ধারণাটা ভেতরে থাকলে আশা করি লেট অ্যালং আর জীবনে ভুল হবে না। লেট অ্যালং আমি একটু উদাহরণ দিই, যেমন লেট অ্যালং সহজ কাজ পারে না কঠিন কিছু চিন্তা করে, বাক্যটি সবসময় নেগেটিভ হয়, বাক্যের মধ্যে সাধারণত ক্যান নট বা কুড নট থাকে। এছাড়াও কিছু নেগেটিভ শব্দ হার্ডলি, স্কার্সলি, বেয়ারলি, সেলডম এগুলো থাকতে পারে, নো সোনার হাইড, হ্যাঁ এই ধরনের শব্দ থাকতে পারে, বলছি না যে থাকবে না। আচ্ছা যেমন আমি আমি একটু দেখাই, আই ক্যান নট স্পিক ক্লিয়ারলি, আমি ঠিক রকম কথা বলতে পারি না। এখানে যদি আমি ব্যবহার করি লেট অ্যালং, লেট অ্যালং মানে কি? সহজ কিছু পারি না আবার কঠিন কিছু চিন্তা করি। আই ক্যান নট স্পিক ক্লিয়ারলি, আমি ঠিক রকম কথা বলতে পারি না, লেট অ্যালং সিং, আবার গান গাওয়ার চিন্তা। হি কুড নট ওয়াক আ ফিউ স্টেপস, সে অল্প কয়েক কদম হাঁটতে পারে না, লেট অ্যালং রান। হি কুডেন্ট ওয়াক আ ফিউ স্টেপস, সে অল্প কয়েক কদম হাঁটতে পারে না, লেট অ্যালং রান, আবার সে দৌড়ানোর চিন্তা করে। বিষয়টা এমন, হি কুড নট বাই আ সেলফোন, সে একটা সেলফোন কিনতে পারে না, লেট অ্যালং আ ল্যাপটপ, সে একটা সেলফোন কিনতে পারে না, সে আবার ল্যাপটপ কেনার কথা ভাবে। ভাবনাটা কি দূরের ভাবনা না? আচ্ছা লাস্ট শব্দ, দে ক্যান নট মেক আ সিঙ্গেল গোল, তারা একটা সিঙ্গেল গোল করতে পারে না, লেট অ্যালং আ হ্যাট্রিক। আমি আরো একবার রিপিট করি, লেট অ্যালং সহজ কাজ পারে না কঠিন কিছু চিন্তা করে, বাক্যের মধ্যে ক্যান নট বা কুড নট অর্থাৎ নেগেটিভ শব্দ থাকে, সহজ কিছু পারে না আবার কঠিনটা চিন্তা করে, যেমন আই ক্যান নট স্পিক ক্লিয়ারলি, আমি সুন্দরভাবে কথা বলতে পারি না, লেট অ্যালং সিং, আবার গান গাওয়ার চিন্তা। হি কুড নট ওয়াক আ ফিউ স্টেপস, সে অল্প কয়েক কদম হাঁটতে পারে না, লেট অ্যালং রান, আবার দৌড়ানোর চিন্তা। হি ক্যান নট বাই আ সেলফোন, সে একটা সেলফোন কিনতে পারে না, লেট অ্যালং আ ল্যাপটপ, আবার ল্যাপটপ কিনবে। দে ক্যান নট মেক আ সিঙ্গেল গোল, তারা একটা সিঙ্গেল গোল করতে পারে না, লেট অ্যালং আ হ্যাট্রিক, তারা সিঙ্গেল গোল করতে পারে না আবার হ্যাট্রিক করবে। ওকে, আশা করি এটা ক্লিয়ার। আমরা ওকে, আমাদের 4 নম্বর ট্রিক্সটা হচ্ছে অ্যাজ ইফ বা অ্যাজ দো, অ্যাজ ইফ যা অ্যাজ দো তাই, এটাও অনেক বেশি আসে, খুবই কমন একটা জিনিস। অ্যাজ ইফ বা অ্যাজ দো শব্দের অর্থ হচ্ছে যেন, অ্যাজ ইফ বা অ্যাজ দো শব্দের অর্থ হচ্ছে যেন। এখানে কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে, যে বাক্যের আগে, গ্যাপের আগে কিছু জিনিস থাকে এবং গ্যাপের পরে কিছু জিনিস থাকে, ওই জিনিসগুলো দেখে আমাদের 100% বিষয়টা ক্লিয়ার হয় যে এখানে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো যে কোনো একটা হবে। যেমন কি থাকে, বাক্যে সাবজেক্ট এর পর ওয়্যার অথবা ভার্ব টু থাকে। এখানে আমি আরেকটু মেনশন করে দিই, এটা কিন্তু গ্যাপের পরে থাকে, গ্যাপের পরে, হ্যাঁ দেখো, গ্যাপের পরে বাক্যে সাবজেক্ট, এরপরে ওয়্যার অথবা ভার্ব টু, ভার্ব টু বলতে ভার্বের পাস্ট ফর্ম থাকে, এটা মাস্ট থাকবেই 100%। এমন না যে কোথাও থাকবে আর কোথাও থাকবে না, এমন না, প্রত্যেকটা বাক্যেই থাকবে, হয় ওয়্যার থাকবে বি ভার্ব হিসেবে অথবা ভার্বের দ্বিতীয় রূপ থাকবে সাবজেক্টের পরে। তাহলে গ্যাপের পরে আমাদের খুঁজতে হবে কোথায় সাবজেক্টের পরে ওয়্যার আছে অথবা ভার্ব টু আছে। আর অ্যাজ ইফ বা অ্যাজ দো শব্দের অর্থ হচ্ছে যেন। এছাড়াও গ্যাপের আগে এইগুলো থাকতে পারে, স্পিক থাকতে পারে, অ্যাক্ট থাকতে পারে, বিহেভ থাকতে পারে, প্রেটেন্ড থাকতে পারে, টক থাকতে পারে। তাহলে বিষয়টা বুঝো, এগুলো গ্যাপের আগে, গ্যাপের পরে থাকবে এগুলো, গ্যাপের আগে থাকবে এগুলো। আর মাঝখানে কি হবে? মাঝখানে অ্যাজ ইফ বা অ্যাজ দো হবে। যেমন হি স্পিক্স, এই যে গ্যাপের আগে, গ্যাপের আগে যে স্পিক, স্পিক থার্ড পারসন তো এস আছে, হি স্পিক, এরপরে দেখো গ্যাপ, তারপরে গ্যাপের পরে সাবজেক্ট, তারপরে ওয়্যার অথবা ভার্ব টু, এই যে এখানে ওয়্যার আছে,
তাহলে আমরা কিন্তু বুঝতেই পারছি গ্যাপের আগে স্পিক্স আছে, আবার গ্যাপের পরে সাবজেক্টের পরে ওয়্যার আছে। মানে এই যে দুইটা রুলস আছে আমি লিখে দিয়েছি এখানে, এই দুইটা রুলস দিয়েই কিন্তু সম্ভব। গ্যাপের পরে বাক্যে সাবজেক্টের পরে ওয়্যার অথবা ভার্ব টু থাকে, আর গ্যাপের আগে স্পিক, অ্যাক্ট, বিহেভ, প্রেটেন্ড, টক এগুলো থাকে। তাহলে এখানে আমরা দিতে পারি হি স্পিক্স অ্যাজ ইফ, সে এমন ভাবে কথা বলছে যেন, হি ওয়ার এ কিং, যেন সে একটা রাজা, এমন অর্থ আসে। হি অ্যাক্টস, সে এমন একটা অভিনয় করছে, এমন একটা ভাব নিচ্ছে, অ্যাজ দো, অ্যাজ দো অথবা অ্যাজ ইফ, যা দিব তাই সঠিক। অ্যাজ দো শি নিউ দ্য সিক্রেট, সে এমন একটা ভাব করছে যেন সে গোপন বিষয় সবই জানে। নেক্সট, দে বিহেভ, তারা এমন একটা ভাব নিচ্ছে, দে ওয়ার অ্যাক্টর। অ্যাজ ইফ বা অ্যাজ দো তুমি যা দিবা তাই কারেক্ট, অ্যাজ ইফ দিলেও কারেক্ট, অ্যাজ দো দিলেও কারেক্ট। রিয়াদ টক্স, রিয়াদ এমন ভাবে কথা বলছে, অ্যাজ দো, যেন হি ওয়ার আ ম্যাড, সে যেন একটা পাগল। আমি আরো একবার রিপিট করি, অ্যাজ ইফ বা অ্যাজ দো, অ্যাজ ইফ বা অ্যাজ দো শব্দের অর্থ হচ্ছে যেন। বাক্যে গ্যাপের পরে সাবজেক্ট, তারপরে ওয়্যার অথবা ভার্বের দ্বিতীয় রূপ যে কোনো একটা থাকবে 100%। আর গ্যাপের আগে কি থাকতে পারে? স্পিক, অ্যাক্ট, বিহেভ, প্রেটেন্ড, টক্স এগুলো থাকতে পারে। গ্যাপের আগে এগুলো, গ্যাপের পরে এগুলো, এগুলো দেখে আমাদের বুঝতে হবে মাঝখানে কি বসবে, হয় অ্যাজ ইফ, না হলে অ্যাজ দো বসবে। ঠিক আছে, আশা করি এটাও ক্লিয়ার। আমরা পরের টেক্সটে যাই। নেক্সট আমাদের 5 নম্বর ট্রিক্সটা হলো, এই নিষেধ করলাম না, আমাদের 5 নম্বর ট্রিক্সটা হলো হ্যাড বেটার। হ্যাড বেটার এটা হচ্ছে উচিত অর্থে ব্যবহৃত হয়। এইটার কাছাকাছি আরেকটা আছে, সেটা হলো হ্যাভ টু, হ্যাজ টু এবং হ্যাড টু। আমি দুইটা একই সাথে লিখেছি কারণ দুইটার ব্যবহার একদমই সেম। এই দুইটা সব থেকে বেশি ভুল করে। হ্যাভ টু কোথায় বসবে আর হ্যাড বেটার কোথায় বসবে? হ্যাভ টু, হ্যাজ টু তিনটা কিন্তু, আর হ্যাড টু তিনটা কিন্তু একই অর্থ। হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু তিনটা একই, শুধু পার্সন ও টেন্স অনুযায়ী আলাদা আলাদা জায়গায় ব্যবহার হয়। আচ্ছা, হ্যাড বেটার মানে উচিত, আর হ্যাভ টু, হ্যাজ টু এগুলো মানে বাধ্যতামূলক কোনো কিছু। এই দুইটা কিন্তু কাছাকাছি অর্থ দেয়। আচ্ছা, আমি দুইটা উদাহরণ দিয়েছি। ইট ইজ আ সিক্রেট ম্যাটার, এটা একটা গোপন বিষয়। উই ড্যাশ নট ডিসকাস ইন পাবলিক, আমাদের জনসম্মুখে এটা নিয়ে আলোচনা করা উচিত নয়, উচিত নয়। আচ্ছা, তুলনামূলক এখানে একটা কথা বলেছি, আহ ক্ষতির পরিমাণ বেশি, সেখানে হ্যাভ টু বসে। আচ্ছা, আমরা এই যে এখানে লিখেছি একটা সিক্রেট বিষয়, এটা যদি আমরা জনসম্মুখে কথা বলি তাহলে ক্ষতির পরিমাণ কতটুকু, আর নিচেরটাই ক্ষতির পরিমাণ। দেখি, রিয়া ইজ অ্যান এক্সামাইন, রিয়া হচ্ছে একজন পরীক্ষার্থী। শি এখানে স্টাডি আ লট টু মেক আ গুড রেজাল্ট। আচ্ছা, পরীক্ষার্থী পরীক্ষায় না পড়লে ক্ষতি বেশি, নাকি একটা বিষয় অন্য কারোর কাছে বলে দিলে ক্ষতি বেশি? অবশ্যই পরীক্ষার্থীর পড়াশোনা না করলে ক্ষতি বেশি। এই ক্ষেত্রে আমাদের হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু এই তিনটার মধ্যে একটা ব্যবহার করতে হবে। এখন আমরা যদি টেন্সের দিকে খেয়াল করি, এটা প্রেজেন্ট টেন্সে আছে, প্রেজেন্ট টেন্সে এই দুইটা বসে, হ্যাভ টু অথবা হ্যাজ টু। তারপরে কথা হলো, শি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, আর আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলারের সাথে সবসময় হ্যাজ টু বসে, আর উপরেরটাই আমরা বসাবো হ্যাড বেটার। তাহলে আমরা যদি সম্পূর্ণটা বাংলা করি, ইট ইজ আ সিক্রেট ম্যাটার, এটা একটা গোপন বিষয়। উই হ্যাড বেটার, আমাদের উচিত নয়, নট ডিসকাস, নট ডিসকাস ইন পাবলিক, আমাদের এইটা জনসম্মুখে আলোচনা করা উচিত নয়। তারপরে রিয়া ইজ অ্যান এক্সামিন, রিয়া হলো একজন পরীক্ষার্থী। শি হ্যাজ টু স্টাডি আ লট টু মেক আ গুড রেজাল্ট, একটা ভালো রেজাল্ট করতে হলে রিয়াকে অবশ্যই অধিক পড়াশোনা করতে হবে। আমি আরো একবার রিপিট করি, হ্যাড বেটার মানে উচিত, এটা কোনো একটা কাজ করা উচিত অর্থে ব্যবহৃত হয়। আর একটা হলো এর কাছাকাছি অর্থ দেয় হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, এই তিনটা কাছাকাছি অর্থ দেয়। আর এখানে ক্ষতির পরিমাণ বেশি, উপরেরটাই ক্ষতির পরিমাণ কম। আশা করি হ্যাড বেটার আর হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু এই তিনটা ক্লিয়ার হয়েছে।